সুপ্রিয় শিক্ষার্থী, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই যেখানে আছো নিরাপদে থাকার চেষ্টা করবে। আমি আজ নজরুল শিক্ষালয়ের পক্ষ থেকে সবুজ বরণ বিশ্বাস তোমাদের বাংলা প্রথম পত্রে একটি ক্লাস নিয়ে আসছি। আমি আজ নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আরেকটি কবিতা নিয়ে আসছি। তো তোমরা সবাই ভালো থেকো এবং মনোযোগ দিয়ে আমার এই কবিতাটি শোনার চেষ্টা করো। তো আজ যে কবিতাটি নিয়ে আসছে সে কবিতা আছে জুতো আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, এর প্রথমত আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতিটা জানতে চাই। কবি পরিচিতি: জন্ম ইংরেজি সালে 1861 খ্রিস্টাব্দে 7ই মে, আর বাংলা 1268 এবং 25শে বৈশাখ, কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তার পিতা আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। শিক্ষা জীবন: বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা তিনি লাভ করেননি। মাত্র 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য ইংল্যান্ডে পাঠানো হলে 1.5 বছর পরে পড়াশোনা অসমাপ্ত রেখে দেশে ফিরে আসেন। রচনা সমগ্র: মাত্র 15 বছর বয়সে তার বনফুল কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তার অজস্র রচনার মধ্যে মানসী, সোনাত্তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ, চোখের বালি, গোরা, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, গল্পগুচ্ছ, বিচিত্র প্রবন্ধ ইত্যাদি। নোবেল পুরস্কার লাভ: 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। মৃত্যু: বাংলা সন 1348 সালের 22শে শ্রাবণ, আর ইংরেজি সাল 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট। তো আমরা কবি পরিচিতির মধ্যে প্রথমত আমাদের জানতে হবে যে বাংলা সন একটু বেশি মনে রাখার দরকার, কারণ বাংলা সনটা আমাদের সাধারণত আসে, পরীক্ষায় আসে। তাছাড়া তার পিতার নাম এবং পিতামহের নাম এবং তার যে কৃতিত্ব সেগুলো জানতে হবে, সেগুলো আমাদের খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। এবং গীতাঞ্জলি কাব্যের জন্য যে তিনি নোবেল পুরস্কার পান সেটা কত সালে তাও আমাদের জানতে হবে। তাহলে জন্ম, মৃত্যু, বাংলা সালটা আমাদের খুব মনে রাখার চেষ্টা করতে হবে। তো এখন আসি আমি জুতো আবিষ্কার সেই কবিতাটি নিয়ে। কবিতাটি আমি আলোচনা করি এবং আলোচনার ফাঁকে ফাঁকে তোমাদের শব্দ অর্থগুলো বলে দেবো, সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। কহিলা হবু, এখানে হবু হচ্ছে রাজা। শুনো গো গবু রায়, এই গবু হচ্ছে মন্ত্রী। কালিকে আমি ভেবেছি সারা রাত্র, অর্থাৎ রাজা সারা রাত্র বসে ভাবছে। কি ভাবছে? যে মলিন ধুলা লাগিবে কেন পায়। মলিন মানে হচ্ছে ময়লা। এই ময়লা ধুলা কেন তার পায়ে লাগিবে। ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, অর্থাৎ ধরণী মাঝে চরণ ফেলা মাত্র এই ময়লা ধুলা কেন তার পায়ে লাগবে, এটি সে সারা রাত ধরে ভেবেছে। তোমরা শুধু বেতন লহ বাটি, বাটি মানে হচ্ছে বাড়িতে বেতন লয়ে যাও। রাজার কাজে কিছুই নাই দৃষ্টি, অর্থাৎ রাজার যে বিভিন্ন কাজ বা রাজার দেখাশোনা করা সেদিকে তোমাদের কোনো দৃষ্টি নাই, শুধু বেতন বাড়ি লয়ে যাও মাস শেষে। আমার মাটি লাগায় মোরে মাটি। এখানে বলছে যে আমার উঠানের মাটি, আমার দেশের মাটি, আবার আমার এই গায়ে লাগাবে, সেটা কেমন লাগে। রাজ্যে মোর একই অনাথ সৃষ্টি, অর্থাৎ রাজ্যের এই অনাথ সৃষ্টি হয়েছে, এগুলো তোমরা কেউ দেখছো না। শীঘ্র করিবে প্রতিকার, নইলে কারো রক্ষা নাই আর। অর্থাৎ এর প্রতিকার যদি তোমরা না করতে পারো তাহলে তোমাদের কিন্তু আর রক্ষা থাকবে না। তাহলে এখানে রাজা এবং মন্ত্রীর মধ্যে একটা কথোপকথন হচ্ছে। সেই রাজার কথোপকথনটা আমাদের এখানে গুরুত্ব সহকারে বলা হয়েছে, সেটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখবে এর মধ্যে থেকে প্রশ্নগুলো তোমরা, ছোটখাটো প্রশ্ন আসলে তোমরা এগুলো পারবে। তো দেখা যাক পরবর্তীতে আমাদের কি আসছে। পরবর্তী হচ্ছে যে শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, অর্থাৎ ভাবিয়া হলো খুন। অবাক গবু, সে কি? দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, অর্থাৎ ঘাম, ভয়ের মধ্যে তার গা দিয়ে ঘাম বের হচ্ছে। পণ্ডিতের হইল মুখ চুন, এখানে মুখ চুন মানে মুখ ফ্যাকাশ হয়ে যাওয়া। তো মুখ চুন তো সাদা রঙের, অর্থাৎ মুখটা সাদা হয়ে যাওয়া। কি করবে? চিন্তা বেঁধে গেল। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, এই পাত্রদের রাত্রে ঘুম ভেঙে গেল, ঘুম আর নাই, ঘুম হারাম হয়ে গেছে। রান্নাঘরে নাহিকো চড়ে হাড়ি, এখন এদের চিন্তায় রান্নাঘরও রান্না বাড়া চলছে না,
কান্নাকাটিতে পড়িল বাড়ির মধ্যে। কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, তা কান্নাকাটি শুরু হয়ে গেছে বাড়ির মধ্যে। অশ্রু জলে ভাসায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদপদ্মে। অর্থাৎ কান্নাকাটির মধ্য দিয়ে গবু হবুর পাদপদ্মে কান্নাকাটি করছে। কি বলে? যে যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়। যখন কোনো উপায় না পেয়ে এরা রাজাকে চামচামি শুরু করছে রাজার সঙ্গে। অর্থাৎ রাজাকে একটু তেল মালিশ করা যেমন বলে, এই রাজাকে সন্তুষ্ট করার জন্য সে বলছে যদি তোমার পায়ে ধুলা না লাগে তাহলে আমরা এই ধুলা পাবো কিভাবে। সেই ধুলার জন্য শুধু রাজাকে এখন এইটুকু বলছে যে আমার পায়ের ধুলার জন্য আমাদেরকে, তাহলে পায়ের ধুলা কোথায় পাবো? যদি ধুলা না থাকে তাহলে আমরা পায়ের ধুলা কোথায় পাবো? শুনিয়া রাজা ভাবিল দুলি দুলি, কহিল শেষে কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। তা রাজাও এখানে নাচড় বান্ধা, যে করে হোক ধুলি তাকে দূর করতেই হবে। তাই তুমি যা বলো সবকিছু ভেবে চিন্তেও সে বলল যে আগে আমার ধুলি দূর করো, তারপরে পদধূলির কথা চিন্তা করো। ধুলি থাকলে তখন পদধূলি দেখো। ধুলা অভাবে না পেয়ে পদধূলা, তোমরা সবে মাইনা খাও মিথ্যে। যে ধুলা অভাবে না পেয়ে পদধূলা, তোমরা পদধূলা না পাও কিন্তু তোমরা তো মাইনে তো খাও। কেন বা তবে পুষিনু এতগুলা উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্তে। অর্থাৎ আমি কেন তোমাদেরকে এতগুলো বিজ্ঞান সম্মত বা বৈজ্ঞানিক বৃত্তি মানে চাকর, অর্থাৎ এখানে বিজ্ঞানীদের চাকরের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে উপাধি দ্বারা বিভিন্ন রকম তখন উপাধি দেওয়া হতো, বিভিন্ন মানুষের উপাধি দেওয়া হতো। এই উপাধিগুলো বৈজ্ঞানিকের মধ্যে উপাধিগুলো ছিল। সেই উপাধি ধরা ভিত্তিতে কেন সে রাখছে সেটা বলছে। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কথা ভাবিও পরে আরো। এখন বলছে যে তোমরা আগে যে কাজটা, তোমাদের আগের কাজ আগে করো, তারপরে তোমরা পরের কথা পরে ভাবো। আধার থেকে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আসিল গুণী জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। অর্থাৎ রাজার এই কথা শুনে এখন উপায়ন্ত না পেয়ে দেশে বিদেশে যত জ্ঞানী গুণী ব্যক্তি ছিল, যত যন্ত্রপাতি ছিল সবই নিয়ে চলে আসছে। যারা যন্ত্র দিয়ে কাজ করে সবাইকে নিয়ে চলে আসছে। বসিল সবে চশমা চোখে আটি, পুরাই গেল 19 পিপে নস্য। এখানে 19 পিপে নস্য, পিপে হচ্ছে ঢাক ঢোলের মতো কাঠের তৈরি কোনো বাক্স, তাতে নস্য হচ্ছে তামাক চূর্ণ, অর্থাৎ নাকে দিয়ে এক ধরনের নেশাদ্রব্য, যেখানে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, যা তার 19 পিপে নস্য সামান্য পরিমাণে দিলে যেটা নেশা হয়, তার 19 পিপে নস্য শেষ হয়ে গেছে। তাহলে অনেকক্ষণ ধরে তারা এই ভাবনা চিন্তা শুরু করছে। অনেকে ভেবে কহিল গেলে মাটি ধরায় তবে কথাই হবে শস্য। এখন উপায়ন্ত না পেয়ে আবার বলছে যে যদি শস্য না থাকে, যদি মাটি না থাকে তাহলে শস্য কোথায় হবে। এই কথা রাজার সঙ্গে প্রশ্ন করছে। তাই যদি না হবে পণ্ডিতরা রয়েছে কেন তবে। অর্থাৎ রাজা এখানে বলছে যদি শস্য যদি না হয় তবে পণ্ডিতেরা কেন রয়েছে। তারা চিন্তা ভাবনা করে একটা পথ বের করবে। সকলে মিলি যুক্তি করি শেষে, কিনি ঝাঁটা 17.5 লক্ষ। ঝাঁটের চোটে পথের ধুলায় এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। অর্থাৎ সকলে মিলিয়ে যুক্তি করে শেষে দেখলো কি যে 17.5 লক্ষ ঝাঁটা কিনল। ঝাঁটের চোটে পথের ধুলায় এসে ভরিয়া দিল রাজার মুখ বক্ষ। এখন ধুলা দূর করতে যে উল্টে রাজার মুখে এখন ধুলা এসে হাজির। বেশি মুখ বক্ষে ধুলা ভরপুর হয়ে যাচ্ছে। ধুলায় কেউ মেলিতে নারে চোখ, ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য। অর্থাৎ এত পরিমাণ ধুলা কেউ আর চোখ মেলতে পারছে না। এমনকি ধুলার মধ্যে সেই আকাশের সূর্যটাও ঢাকা পড়ে গেছে। ধুলার বেগে কাশিয়া মরে লোক, ধুলার মাঝে নগর হলো উজ্জ মানে যা চোখের সামনে থাকি না। অর্থাৎ নগর ধুলার জন্য নগরটাকেও দেখা যাচ্ছে না চোখের সামনে। কহিল রাজা করিতে ধুলা দূর, জগৎ হলো ধুলায় ভরপুর। তা রাজা এখন কহিল যে ধুলা দূর করতে বললাম, আর
তার পরিবর্তে অধিক পরিমাণ ধুলা এসে ভরপুর হয়ে গেল। তখন ভেগে ছুটিল ঝাঁকে ঝাঁকে মশক কাকে 21 লাখ ভিস্তি। অর্থাৎ তখন আবার ছুটিল কি ঝাঁকে ঝাঁকে মশক মানে কি কলস, অর্থাৎ পানি রাখার জিনিস পাত্র, 21 লাখ ভিস্তি। তো এখানে সেই 21 লাখ লোক 21 লাখ কলস নিয়ে ছুটে আসছে ঝাঁকে ঝাঁকে। পুকুরে বিলে রহিল শুধু পাক, পাক মানে হচ্ছে কাদা, অর্থাৎ পানি তুলতে তুলতে সেখানে আর কোনো পানি নাই, এখন শুধু কাদা আছে। নদীর জলে নাহিকো চলে কিস্তি, কিস্তি মানে নৌকা বা জাহাজ, অর্থাৎ নদীতেও পানি নাই, এখন আর নৌকাও চলে না, জাহাজও চলে না, জাহাজ নৌকা কোনোটাই এখন আর চলছে না। জলের জীব মরিল জল বিনা, অর্থাৎ জলের যদি সে জল না থাকে নদীতে তাহলে তো জীব মারাই যাবে। আবার ডাঙার প্রাণী সাঁতার করার চেষ্টায়, এত পরিমাণ পানি ডাঙায় উঠে এসেছে যে এখন ডাঙার পানি সাঁতার কাটার চেষ্টা করছে। পাকের তলে মজিল বেচা কেনা, সর্দি উজরে উজার হইল দেশটা। কহিল রাজায় আমনি সব গাধা, ধুলারে মারি করিয়া দিল কাদা। অর্থাৎ সেই পণ্ডিতেরা এমন চিন্তা ভাবনা করছে যাতে সে ধুলার পরিবর্তে কাদা তৈরি করে দিছে এখন। তাহলে সেই পণ্ডিত ব্যক্তিদের বুদ্ধি বিবেচনাকে এখানে এই গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে একটা কল্পনার অর্থাৎ তার কাল্পনিক একটা কাহিনীর মধ্য দিয়ে। আবার সবে ডাকিল পরামর্শে, এবার সবাই আবার পরামর্শ করিল। বসিল পুনঃ যতেক গুণবন্ত, ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে। ধুলায় হায় নাইকো পায় অন্ত। এখন গুণবন্ত অর্থাৎ জ্ঞানী ব্যক্তিগণ আবার এসে সেই চিন্তা ভাবনা শুরু করলো, সবাইকে আবার ডাকলো। এখন মাথা ঘুরে যাচ্ছে চিন্তা করতে করতে, চোখে সর্ষের ফুল দেখছে কিন্তু কোনো উপায়ন্ত পাচ্ছে না। কহিল মহি মাদুর দিয়ে ঢাকো, মহি মানে আছে পৃথিবীটাকে মাদুর দিয়ে ঢাকো। ফরাস পাতে করিব ধুলা বন্ধ, ফরাস মানে হচ্ছে কার্পেট, সেই কার্পেট পেতে ধুলা বন্ধ করবে। কহিলে কেউ রাজারে ঘরে রাখো, কোথাও যেন থাকে না কোনো রন্ধ্র। অনেকে আবার কেউ বলছে যে রাজাকে ঘরে রাখো যেন কোনো ছিদ্র, রন্ধ্র মানে কোনো ছিদ্র না থাকে। ধুলার মাঝে না যদি দেন পা, তাহলে পায়ের ধুলা তো লাগে না, অর্থাৎ রাজা যদি ধুলায় পা না দেন তাহলে তো পায়ে ধুলা লাগবে না। তাহলে রাজাকে বদ্ধ করার একটা পরিকল্পনা করেছে। রাজা শুনে কি বলছে দেখা, কহিল রাজা সে কথা বড় খাঁটি, কিন্তু মোর হতেছে মনে সন্দেহ। মাটির ভয়ে রাজ্য হবে মাটি, অর্থাৎ আমার সন্দেহ আছে কি যে মাটির ভয়ে রাজ্যই মাটি হয়ে যাবে। তাহলে মোর হতেছে সন্দেহ, মাটির ভয়ে রাজ্য হবে মাটি। দিবস রাতে রহিলে আমি বন্ধ, অর্থাৎ আমি যদি দিন রাত যদি বন্ধ থাকি তাহলে কি হবে যে এইখানে আমার রাজ্যটা এখন মাটি হয়ে যাবে। কহিল সবে চামারে তবে ডাকি, চর্ম দিয়ে মুড়িয়ে দাও পৃথিবী। অর্থাৎ এখানে পৃথিবীকে বোঝাচ্ছে, পৃথিবীটাকে চামড়া দিয়ে মুড়ে দিতে বলছে। শুলির মহি ঝুলির মাঝে ঢাকি, মহিপতির রইবে মহাকীর্তি। অর্থাৎ মহিপতির অর্থাৎ আমাদের এই পৃথিবীর প্রতি এখানে রাজাকে বোঝানো হচ্ছে। রাজার যে কীর্তি সেই কীর্তিটা এখানে আসবে, যে রাজায় ধুলা বন্ধ করার জন্য চামড়া দিয়ে ঢেকে রাখছে। কহিল সবে হবে সে অবহেলে, যোগ্য মতো চামার যদি মেলে। অর্থাৎ এখান তো অবহেলা হবে, কারণ এখানে যোগ্য মতো চামার মিলবে না, তাই বলছে যোগ্য মতো যদি চামার পাওয়া যায় তাহলে এটা সম্ভব। এখন তারা চামারের খুঁজে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। রাজার চর ধাইল হেতা হোতা, ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম। যোগ্য মতো চামার নাহি কথা, না মিলে এত উচিত মতো চর্ম। তখন ধীরে ধীরে চামার কুলপতি, কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ। কি বলছে, যোগ্য মতো চামার কোথাও পাওয়া যাচ্ছে না, এমন সময় এক বৃদ্ধ কুলপতি, চামার কুলপতি অর্থাৎ চামারদের বৃদ্ধ ব্যক্তি একজন, সে এসে বলছে যে একটু হেসে বলছে, বলিতে পারি করিলে অনুমতি, সহজে যাহে মানুষ হবে সিদ্ধ। অর্থাৎ যাতে মনের বাসনা সিদ্ধ হয় সেটা সহজে হতে পারে। সেটা কি, নিজের দুটি চরণ ঢাকো তবে
ধরণী আর ঢাকিতে নাই হবে। বলছে নিজের দুটি চরণ ঢাকো, তবে ধরণী আর ঢাকিতে নাই হবে। তুমি যদি এখন তোমার নিজের পা দুটি ঢেকে ফেলো, তাহলে তোমার এই ধরণী ঢাকা লাগবে না। তো এই কথা শুনে, চামারের এই কথা শুনে মন্ত্রী কিন্তু একটু রেগে গেল, যে কি আমের উপর দিয়ে কথা। এখন রাজা বলছে, কহিল রাজা, এত কি হবে শীতে? ভাবিয়া মরল সকল দেশ শুদ্ধ। সবাই কিন্তু দেশ শুদ্ধ ভাবছে। মন্ত্রী কহে, বেটারে শুলে বিধে কারার মাঝে করিয়ে রাখো রুদ্ধ। অর্থাৎ মন্ত্রী কি খেপে গেছে, এখন কারার মাঝে চামারকে রুদ্ধ করে রাখার কথা বলছে। রাজার পদ চর্ম আবরণে ঢাকিল বুড়া বসিয়া পাদপন্তে। অর্থাৎ রাজার পা এখন চর্ম আবরণ দিয়ে বসে বসে সেই বুড়ো রাজার পাটাকে ঢেকে দিল। মন্ত্রী কহে, আমারও ছিল মনে, কেমনে বেটা পেরেছে সেটা জানতে? এখন মন্ত্রী বলছে, আমারও তো এটা মনে ছিল, কিন্তু এই বেটা জানলো কিভাবে? সেদিন হতে চলিল জুতা পরা, বাঁচিল গবু, রক্ষা পেল ধরা। ধরা মানে পৃথিবীও রক্ষা পেল এবং গবুও রক্ষা পেল, গবুও বেঁচে গেল। তাহলে এই যে জুতা আবিষ্কার গল্পটা থেকে, এটা কবিতা জুতা আবিষ্কার, এই কবিতা থেকে আমরা যেটা একটা কল্পনা যত যে কিভাবে জুতা অতীতে আবিষ্কার হয়েছে, সেটাই এখানে কল্পনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো কথা নিয়ে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।